কেন জানি মনে হচ্ছে কেউ একজন পিছন থেকে সাইকেল টেনে ধরে আছে, কিন্তু পিছনে তাকানোর মতো সাহস আমার নেই। প্রাণপণে সামনে এগোতে চাইছি, হাতে একটা টর্চ আছে সেটাও ভুলে গেছি। আবছা আলোয় রাস্তার যেটুকু দেখা যাচ্ছে সেটুকু দেখেই রাস্তা ধরে এগোচ্ছি। মনে পড়ে গেল হিজল গাছ আর কুয়ো নিয়ে শোনা গল্পগুলো। জোর করেও মন থেকে দূর করে দিতে পারছিলাম না। সাইকেল কেউ টেনে ধরে আছে এই বিশ্বাস তখনও আমার মনে একেবারে জেগে বসেছে। ওয়েলকাম টু ভুতুড়ে কাহিনী। ভুতুড়ে কাহিনীতে আজ শুনবেন অশরীরী কণ্ঠ। প্রতিবারের মতো গল্প পাঠে আমি সঞ্জয়। চলুন চলে যাই সরাসরি মূল ঘটনায়। আমাদের গ্রামের পাশ দিয়ে একটি কাঁচা সড়ক সরাসরি যুক্ত ছিল শরীয়তপুর থানার সাথে। সড়কটা ছিল 3টি গ্রামের কৃষকদের কৃষি জমির মাঝ বরাবর। 1971 সালে মুক্তিযুদ্ধের কোনো এক সময় পাকিস্তানি সৈনিকদের একটি ছোট্ট বাহিনী সেই রাস্তা দিয়ে গ্রামে প্রবেশ করার চেষ্টা চালিয়েছিল, কিন্তু আমাদের গ্রামের সাথে রাস্তাটির সংযোগ সড়কের একটা অংশ কাটা থাকায় তারা গ্রামে প্রবেশ করতে ব্যর্থ হয়। তারা সড়ক বরাবর থানার দিকে এগিয়ে যায় এবং স্বল্প সময়েও তাদের হত্যাযজ্ঞ চালিয়ে যায়। মৃতের সঠিক সংখ্যা কেউ বলতে পারে না, কারণ পাকিস্তানি সৈন্যরা হত্যা শেষে লাশগুলো রাস্তার পাশে একটা গভীর কুয়ার মধ্যে ফেলে দিয়ে যায়। কুয়োটা ছিল একটা হিজল গাছের পাশে। সেই হিজল গাছের আশেপাশে 2-3 মাইল শুধু কৃষি জমি, কোনো বাড়ি ঘর নেই। সেই কুয়োর কোনো নিশানা আজ পাওয়া না গেলেও হিজল গাছটা ঠিকই সাক্ষী হয়ে আছে সেই নৃশংস হত্যাকাণ্ডের। এই হিজল গাছ আর কুয়ো নিয়ে অনেক গল্প চালু রয়েছে গ্রামে। রাতের বেলা অনেকেই নাকি এই গাছের পাশ দিয়ে যাওয়ার সময় পানি পানি বলে আর্তনাদ করতে শুনেছে। আজও নাকি হিজল গাছের পাশ দিয়ে আসার সময় মানুষ পথ হারিয়ে ফেলে। হিজল গাছ থেকে গ্রামের দূরত্ব আধা মাইলের মতো। শরীয়তপুর থেকে রাতের বেলা বাড়ি ফেরার সময় অশরীরী কণ্ঠ শুনেছে এমন অনেক মানুষের দেখা পাওয়া যায় গ্রামে। এমনকি রাতের বেলা গ্রামে ফিরতে গিয়েও আধা মাইল পথ সারা রাতেও পার হতে পারেনি এমন মানুষও কম নেই গ্রামে। মূল গল্প হলো, আমি তখন একটা এনজিওতে চাকরি করি। চাকরি করি না বলে বেকার খাটাই বলাই ভালো, কারণ কষ্ট যে পরিমাণ করতে হতো বেতন তার ধারে কাছেও ছিল না। কিন্তু অন্য কোথাও চাকরি পাচ্ছিলাম না বলে আমি কষ্টটাই করে যাচ্ছিলাম। সকালে বের হতাম ঋণের টাকা তুলতে আর ফিরতাম অনেক রাত করে। সম্বল ছিল আমার সাইকেলটা। যেদিনের কথা বলছি সেদিন থানা অফিসে গিয়েছিলাম। সব হিসাব বুঝিয়ে দিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাত করে এর আগেও ফিরেছি, তাই কোনো কিছু না ভেবে রওনা হয়ে গেলাম। সাইকেল চালাচ্ছি আপন মনে, কোনো দিকেই খেয়াল নেই। কৃষি জমির মধ্যে ঢোকার আগে শেষ গ্রাম পার হতেই দেখি কোনো মানুষের সাড়া শব্দ নেই। বেশ রাত হয়ে গেছে, গ্রামে কারোর জেগে থাকার কথা না। এক হাতে টর্চ লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে বলে সাইকেলের গতি অনেক কম ছিল। হিজল গাছটার কাছাকাছি এসে হঠাৎ করে কি যেন একটা হলো। কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে আমার সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। হাত থেকে টর্চটাও পড়ে গেল। সাইকেল থেকে নেমে টর্চ উঠালাম, ঠিকই আছে, নষ্ট হয় নাই। আবার সাইকেলে চড়ে দ্রুত প্যাডেল চালালাম। আশ্চর্যকাণ্ড, আমি যতই জোরে প্যাডেল চালাতে থাকি সাইকেল মোটেও এগোতে চায় না। ভয়ে আমি শেষ। শরীরের সবটুকু শক্তি দিয়েই প্যাডেল করেছি, কিন্তু সাইকেল এগোচ্ছে পিঁপড়ার গতিতে। আমি তখন ঘেমে একাকার। কেন জানি মনে হচ্ছে কেউ একজন পিছন থেকে সাইকেল টেনে ধরে আছে, কিন্তু পিছনে তাকানোর মতো সাহস আমার নেই।
প্রাণপণে সামনে এগোতে চাইছি, হাতে একটা টর্চ আছে সেটাও ভুলে গেছি। আবছা আলোয় রাস্তার যেটুকু দেখা যাচ্ছে সেটুকু দেখেই রাস্তা ধরে এগোচ্ছি। একসময় মনে হলো জ্ঞান হারিয়ে ফেলবো। সাইকেল চালাচ্ছি তো চালাচ্ছি, কতক্ষণ হয়েছে বলতে পারবো না। একসময় মনে হলো আমি মনে হয় খালি খালি সাইকেল চালাচ্ছি, কোনো লাভ হচ্ছে না। যেখানে ছিলাম সেখানেই আছি, কারণ এইটুকু রাস্তা সাইকেল যত ধীরে যাক পার হতে এত সময় লাগার কথা না। সাথে সাথে মনে পড়ে গেল হিজল গাছ আর কুয়ো নিয়ে শোনা গল্পগুলো। জোর করেও মন থেকে দূর করে দিতে পারছিলাম না। সাইকেল কেউ টেনে ধরে আছে এই বিশ্বাস তখনও আমার মনে একেবারে জেঁকে বসেছে। এবার বাঁচা মরার প্রশ্ন, ভূতের হাতে কি প্রাণ দেব নাকি? সাহস করে পিছনে তাকালাম, না, কেউ নেই। কেউ টেনে ধরে নেই আমার সাইকেল। টর্চ জ্বালিয়ে পিছনের চাকা পরীক্ষা করলাম, না, কিছুই হয়নি। আবার সাইকেল চালালাম, বিসমিল্লাহ বলে প্যাডেল চালালাম, কোনো লাভ হলো না। সাইকেল সেই আগের মতোই ভারী, কিছুতেই এগোতে চায় না। এভাবে কতক্ষণ সাইকেলের সাথে যুদ্ধ করলাম বলতে পারবো না, তবে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি গ্রামের দিকে এগিয়ে যাওয়া। একটু একটু করে এগিয়েও যাচ্ছি। গ্রামের সীমানায় প্রথম বাড়িটা দেখা মাত্র সাহস আরো বেড়ে গেল। শরীরের যেটুকু শক্তি অবশিষ্ট ছিল তার সবটুকু প্রয়োগ করে দ্রুত সেই বাড়ির উঠোনে এসে থামলাম। তারপর কোনো কথা না বলে সাইকেল থেকে নেমে শরীরের সবটুকু শক্তি দিয়ে মারলাম সাইকেলের পিছনের চাকায় লাথি। শব্দ শুনে মালিক বের হলেন। আমি পরিচয় দিয়ে জানালাম ভয় পাইছি। তারপর এক গ্লাস পানি খেয়ে রওনা হলাম বাড়ির দিকে। এইবার আমি মহা আশ্চর্য হলাম, কারণ আমার সাইকেল ঠিক হয়ে গেছে। এখন আর ভারী মনে হচ্ছে না, ঠিক তুফান গতিতে চলছে।